আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় সুধী, প্রীতীয় শুভেচ্ছা নেবেন। আসলে বাংলাদেশের অনাচার, অত্যাচার, অজাচার দেখতে দেখতে আপনারা অনেকেই কিন্তু শিখ হয়ে গেছেন। এর পিছনের মূল কারণটা হচ্ছে আপনারা কিন্তু এরকম বাংলাদেশ চাননি। এই বাংলাদেশ গত 53 বছর 54 বছরে আমাদের বিভিন্ন রাজনীতিবিদদের, রাজনৈতিক নেতাদের, কর্মীদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়াতে অন্য যেই কোনো দেশের চাইতে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ভৌত অবকাঠামো, সামাজিক অবকাঠামো, শিক্ষা, সংস্কৃতির বিকাশে অনেক অগ্রণী ভূমিকা পালন করেছে। শুধুমাত্র গণতান্ত্রিক প্রেক্ষাপট বাংলাদেশে যেহেতু একাধিকবার 3বার 4বার আর্মি ইন্টারভেনশন হয়েছে, আমাদের গণতন্ত্রের উন্নয়ন সেইভাবে হয়নি। কিন্তু সত্যিকার অর্থে আমাদের প্রতিবেশী যেই কোনো দেশের চাইতে আমরা ভালো করছিলাম। এমন সময় শকুনের দৃষ্টি পড়ল বাংলাদেশের উপরে। এই বাংলাদেশের উত্থান, এই বাংলাদেশের পতন, এই বাংলাদেশের জন্ম এবং এই বাংলাদেশের মৃত্যু সব কিছুর সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সবসময় অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকবে। কেন থাকবে? বিষয়টা আপনারা একটু খেয়াল করে দেখেন। বাংলাদেশ রাষ্ট্রটির যখন জন্ম হয়, একটি গরিব রাষ্ট্র ছিল। পাকিস্তানের পূর্বাংশ খুবই গরিব অঞ্চল। এই গরিব অঞ্চলের না আছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কোনো কিছুই নেই। যুদ্ধ করা তো দূরের কথা। এই মহাভারত যখন আমাদের পাশে এসে দাঁড়ালো, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রচেষ্টার সাথে যখন ভারত যখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলো, মুক্তিবাহিনীকে শেল্টার দিল, 1 কোটি মানুষকে আশ্রয় দিল এবং সর্বোপরি নিজেরা যুদ্ধ করে এই দেশটিকে স্বাধীনতার একটি ভিত্তি তৈরি করে দিল। গত 54 বছরে ভারত আমাদেরকে নানানভাবে সহযোগিতা করেছে, নানান প্রকল্পে অনুদান দিয়েছে। বিশ্ব সভায় আমাদের অবস্থানকে সুদৃঢ় করতে ভারত অনেক ভূমিকা রেখেছে। গত 17 বছর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্লস প্রচেষ্টার সাথে ভারতের আন্তরিকতায় বাংলাদেশের অর্থনীতি ভারতকেও ছাড়িয়ে গিয়েছিল। সেই অবস্থায় শকুনের চোখ পড়ল বাংলাদেশের দিকে। এই শকুনেরা চাইল এই বাংলাদেশটিকে ছিন্ন ভিন্ন করে ফেলবে, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। এখন ডক্টর ইউনূস বাংলাদেশটিকে বিক্রি করা শুরু করেছে। এই টুকরো টুকরো করে বাংলাদেশ বিক্রি হচ্ছে। আপনারা দেখেছেন চট্টগ্রাম বন্দরটি 30 বছরের জন্য আমেরিকাকে দিয়ে দিল, ডিপি ওয়ার্ল্ডকে। তারপর ডেনিস কোম্পানিকে আরেকটি টার্মিনালের অনুমোদন ছিল, যেটি দেওয়া হলো 40 বছরের জন্য। তারপর ডাবল মোরিং টার্মিনাল, কন্টেইনার টার্মিনাল, সেটিও দিয়ে দেওয়া হলো লিজে। তার মানে বাংলাদেশের আছেটা কি? একটা সমুদ্র বন্দর, আরেকটি বিমানবন্দর। এই বিমানবন্দরে সাম্প্রতিক আগুন লেগেছিল। এই আগুন লাগার পিছনের কারণ কিন্তু অনেকেই অনেক অনুসন্ধান করছেন, কিন্তু সত্যিকারের অনুসন্ধান যদি করেন তাহলে কিন্তু কারণটি অন্য জায়গায় আপনারা খুঁজে পাবেন। আমি যে কথাটি বলছিলাম, দেখেন আমাদের এই বন্দরে ব্রিটিশ বেনিয়ারা এসেছিল, আমাদের এই বন্দরে পর্তুগিজরা এসেছিল, আমাদের এই বন্দরে ডাচরা এসেছিল। এসে আমাদেরকে পরাধীন রাখার বহু চেষ্টা হয়েছে। এই বাঙালি 190 বছর সংগ্রাম করে ব্রিটিশকে খেদিয়েছে, বহু সংগ্রাম করে পর্তুগিজ জলদস্যুদের খেদিয়েছে, বহু সংগ্রাম করে তারপরে আপনার ডাচদেরকে খেদিয়েছে। তারপর বহু সংগ্রাম তিতিক্ষার পর ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ হলো। সেই বেনিয়াদেরকে আবার আমেরিকান বেনিয়া, ইউরোপিয়ান ডেনিশ বেনিয়াদেরকে আবার এনে এই বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আমাদের দেশ আমরা বহু কষ্টে স্বাধীন করেছি, সেই দেশটিকে আজকে ডক্টর ইউনূস টুকরো টুকরো করে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। তারপর আরও পরিকল্পনা চলছে আমেরিকাকে একটি বন্দর বাংলাদেশের এই সমুদ্র সীমার ভিতরে দেওয়া হবে। আমরা জানি না বাংলাদেশের কপালে কি আছে। এখন শুনছি, খুব রিলায়েবল সোর্স থেকে শুনছি যে বাংলাদেশের যে বিমানবন্দরটি আছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেটি দিয়ে দেওয়া হবে আমেরিকা বা ইউরোপিয়ান কোনো কোম্পানিকে ম্যানেজমেন্টের জন্য। তার মানে আমাদের হাতে আর কিছুই থাকলো না। ডক্টর ইউনূসকে যখন পাঠানো হয়, ডক্টর ইউনূসকে 2টা এজেন্ডা দিয়ে পাঠানো হয়েছিল। ডক্টর ইউনূস কিন্তু নিজে আসেননি, তাকে পাঠানো হয়েছে টাকা দিয়ে। এখন ডক্টর ইউনূসের প্রথম এজেন্ডাটি হলো টুকরো টুকরো করে বাংলাদেশটাকে বিক্রি করে দাও, আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে প্রতিবেশী তাদের সাথে সম্পর্কটিকে একবারে খারাপ করো,
খারাপ করিয়ে তাদের মনের ভিতরে একটা ভয় ঢুকাও, তাদেরকে একটা প্রেশার করো, অর্থাৎ সেটি হচ্ছে ভারত। ডক্টর ইউনূসের প্রথমটা তিনি সফল হয়ে গেছেন। কি সফল হয়েছেন? তিনি অলরেডি টুকরো টুকরো করে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন। আর দ্বিতীয়টি, তিনি সফল হওয়ার চেষ্টা করছেন কিন্তু পারবেন না। ভারত বিশাল শক্তি, পাকিস্তানকেই তাদের গণার সময় নাই, বাংলাদেশের কথা তো বাদই দিলাম। এখন এই ডক্টর ইউনূস এসে তার পালিত পুত্রদেরকে দিয়ে প্রথম ভারতকে থ্রেট দিল যে ভারতের 7টি যে অঙ্গরাজ্য তার কিছু অংশ বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে তিনি মানচিত্র বদলায় ফেলবেন। তারপর বললেন কি চায়নাতে গিয়ে যে ইন্ডিয়ার যে কয়টি কয়টি 7টি অঞ্চলকে তিনি ল্যান্ডলকড হিসাবে বললেন। কিন্তু ল্যান্ডলক তো বাংলাদেশেরও বহু অঞ্চল আছে, ঢাকাও তো ল্যান্ডলক, কারণ ঢাকার চারপাশে কোনো সমুদ্র নেই। তাহলে আপনি বোঝেন ব্যাপারটা। এখন যদি রাজশাহীকে যদি আপনি ল্যান্ডলক বলেন, অথবা আপনি যদি গাজীপুরকে ল্যান্ডলক বলেন, তাহলে গাজীপুরের কেমন লাগবে? গাজীপুর তো বাংলাদেশের অংশ। সুতরাং বন্দর চট্টগ্রামে যেটি আছে, মোংলাতে যেটি আসছে, সেটি শুধু মোংলার আর চট্টগ্রামের বন্দর নয়, এটা পুরো বাংলাদেশের বন্দর। ভারতের তো বড় সীমারেখা, তাদের সমুদ্র সীমা। ভারতের এই রাষ্ট্রগুলো ল্যান্ডলক, এই অঞ্চলগুলো ল্যান্ডলক হয় কি করে? সুতরাং ডক্টর ইউনূসের এখানেও একটি চাল ছিল, এবং সেই চালটি দিয়ে ডক্টর ইউনূস ভারতের সাথে বাংলাদেশের মানুষকে মুখোমুখি দাঁড় করে দেওয়ার চেষ্টা করেছে, এবং ভারতের অখণ্ডতাকে বিনষ্ট করার জন্য এবং সন্ত্রাসী হামলার জন্য ডক্টর ইউনূস পাকিস্তান থেকে লোক ভাড়া করে এনেছে। লস্করে তৈয়বা ডক্টর ইউনূস অনুমোদন দিয়েছে, জৈশে মোহাম্মদী তাদেরকে অনুমোদন দিয়েছে, এবং তিনি কি করেছে বলেছে তারা এখন আসতে আর ভিসা লাগবে না, এয়ারপোর্টে আসলেই চিল দেওয়া হবে। বাংলাদেশের মতো জায়গায়, যে দেশ বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, এতদিন থেকে শুনেছেন যে গোলামি চুক্তি, কিন্তু দেখা গেল একটি চুক্তি ও গোলামি চুক্তির কোনো বিন্দু মাত্র লেশ মাত্র কিছু নেই। ডক্টর ইউনূস একটি চুক্তিও বদলাতে পারেননি, বদলানোর চেষ্টাও করেননি। গঙ্গার যে পানি চুক্তিটি শেষ হয়ে যাবে আগামী বছর, সেই চুক্তিটি নিয়ে কোনো কথাই বা ডক্টর ইউনূস বলেননি। কারণ ডক্টর ইউনূস জানেন তার এজেন্ডা দেশকে উন্নত করা নয়, দেশকে কবর দেওয়া। এর বিনিময়ে ডক্টর ইউনূস কি পেয়েছেন? দুইটি জিনিস। এক তো তিনি ক্ষমতা পেয়েছেন, ক্ষমতার ব্যবহার করছেন, তার 14 গোষ্ঠীকে এবং তার 14 পুরুষের আত্মীয় স্বজনকে এখানে আত্মীয়করণ করছেন, তার গ্রামীণ ব্যাংকের সমস্ত পয়সা মাফ করিয়ে নিচ্ছেন। আরেক দিকে তিনি এই কন্ট্রাক্টগুলো দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। এই হাতিয়ে নেওয়ার ভাগ ডক্টর আসিফ নজরুল পাচ্ছে ওই যে শিশু উপদেষ্টারা, এবং পাচ্ছে এনসিপি। জামাতকেও দেয় কিনা জানি না, বিএনপির কপালে কিছুই নাই। এখন বিএনপিকে বাংলাদেশের রাজনীতিতে কবর দেওয়াও ডক্টর ইউনূসের একটি এজেন্ডা। তবে কবর দেওয়ার আগে ডক্টর ইউনূস বের হওয়ার কোনো সুযোগ আছে কিনা সেটা তিনি অনুসন্ধান করছেন। যদি না থাকে তাহলে বিএনপিকে কবর দেওয়া সম্ভব হবে না। আর যদি কোনো সুযোগ পান তাহলে বিএনপিকেও শেষ করে দেওয়ার প্রকল্প নিয়েই তিনি এসছেন। এখন এই যে একটি বাংলাদেশ টুকরো টুকরো করে বিক্রি করে দিচ্ছে ডক্টর ইউনূস, কোথায় আমাদের মতিউর রহমান যিনি বড় বড় কলাম লিখতেন বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে? কোথায় আমার মাহফুজা নাম? কোথায় আমার ওই যে ট্যাবলয়েড পত্রিকার মতি সাহেব? কোথায় আপনারা? কোথায় আনু মোহাম্মদ? কোথায় আমাদের বিশ্ববিদ্যালয়ের সেই লাল বদরেরা? আজকে কিন্তু ডক্টর ইউনূস একদিকে শেখ হাসিনার ফাঁসির রায় অনুমোদন করছেন, আরেকদিকে 30-40 বছরের জন্য বাংলাদেশের একটা অংশকে বিক্রি করে দিচ্ছেন। ছি বাংলাদেশ, ছি বাংলাদেশ, তুমি ঘুরে দাঁড়াও, তা না হলে তোমার অখণ্ডতাও থাকবে না, তোমার দেশের মানচিত্রও থাকবে না, তোমার প্রতিবেশীরা অশান্তিতে থাকলে তুমিও শান্তিতে থাকবা না। আসসালামু আলাইকুম। পাকিস্তানের সঙ্গে ডক্টর ইউনূস সরকারের যে অস্বাভাবিক সখ্যতা, সে দেশের গোয়েন্দা সংস্থাগুলোর কর্তা ব্যক্তিদের বাংলাদেশে বিভিন্ন সময়ে যে আনাগোনা, পাকিস্তান সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের যে নানান ধরনের চুক্তি সাম্প্রতিক সময়, সেগুলো নিয়ে আমাদের অনেকের মধ্যেই নানান ধরনের তর্ক বিতর্ক রয়েছে, প্রশ্ন রয়েছে, আলোচনা সমালোচনা রয়েছে, এবং খুব স্বাভাবিকভাবেই সেগুলো অন্তত পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে সম্পর্ক এই মুহূর্তে, তা ভারতের ভালোভাবে নেওয়ার কথা নয়। এবং সেই জায়গা থেকে দেশটির বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম নানান ধরনের রিপোর্ট প্রকাশ করছে, বিশ্লেষণ তুলে ধরছে। তারই ধারাবাহিকতায় দেশটির অন্যতম প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার একটি রিপোর্ট প্রকাশ করেছে, যথেষ্ট ভয়ঙ্কর এবং ইঙ্গিতবাহী।
ভারত কী ইঙ্গিত করতে চাইছে, এই রিপোর্টের সত্যতা কতখানি, আমি এসব বিষয়ে তেমন কোনো মন্তব্যই করব না। শুধুমাত্র এর সাথে কয়েকটি ঘটনার উল্লেখ করে রিপোর্টটি আপনাদের সামনে হুবহু তুলে ধরতে চাই। রিপোর্টটি এই কারণেই হুবহু তুলে ধরতে চাই, এই রিপোর্টটি আমি নিশ্চিত সবার চোখে পড়ার কথা নয়। এমনিতেই সব রিপোর্ট যে সবার চোখে পড়তেই হবে এমন কোনো কথা যেমন নেই, ঠিক একইভাবে আনন্দবাজার তাদের এক্সক্লুসিভ যে রিপোর্টগুলো প্রকাশ করে প্রিন্ট ভার্সনে, সেগুলো আবার যখন অনলাইনে তুলে ধরা হয় তা দেখা সম্ভব একমাত্র একটা নির্দিষ্ট সংখ্যক টাকা পে করার মাধ্যমে। খুব স্বাভাবিকভাবেই সবার তো এটি সাবস্ক্রাইব করা নয়। সেই জায়গা থেকে আমি রিপোর্টটি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। রিপোর্টটি প্রকাশ করেছেন সাংবাদিক অগ্নি রায়। শিরোনাম: ঢাকার সেনায় ভারত বিরোধী শক্তি খুঁজছে পাকিস্তান। এখানে বলা হচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে হোয়াইট হাউসে বসে কাবাবই খাচ্ছেন না, অথবা পহেলগামের কায়দায় পরবর্তী হামলার জন্য পাকিস্তানের মদতে পুষ্ট সংগঠনগুলির সঙ্গে বসে কৌশল রচনাই করছেন না। গোয়েন্দা সূত্রে খবর, তিনি বাংলাদেশের প্রশাসন এবং সামরিক বাহিনীর মধ্যে সেই অংশকে জোরদার এবং চিহ্নিত করার চেষ্টাও করছেন যারা ভারতের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত। এর আগেই কূটনৈতিক শিবির জানিয়েছিল বাংলাদেশের ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে যে প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড দিয়েছে তা ত্রুটিপূর্ণ এবং তাতে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। গোটা বিষয়টি নিয়ে বাংলাদেশের সমস্ত পক্ষের সঙ্গে কথা বলে সাউথ ব্লক বার্তা দিতে চাইছে, অর্থাৎ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়গুলো রয়েছে সাউথ ব্লকে, এই বার্তা দিতে চেয়েছে যে আওয়ামী লীগের মতামত জানতে চাওয়া হবে ভারত বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপটে। সদ্য ভারত সফরে করে যাওয়া সে দেশের অর্থাৎ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকেও ভারত জানিয়েছে সব পক্ষকে সঙ্গে নিয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক, বাংলাদেশে এটাই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাম্য। এই প্রেক্ষাপটে পাকিস্তানপন্থী মৌলবাদকে উস্কে দিয়ে সে দেশের বাঙালি সত্তাকে লৌহ করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে বলে তথ্য রয়েছে গোয়েন্দা শিবিরের কাছে। মনে করা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিটা পদক্ষেপ করা হচ্ছে সুনির্দিষ্ট ছককষেই সে দেশের কিছু মৌলবাদী সংগঠন আওয়ামী লীগ এবং ভারতের মধ্যে সমীকরণ তৈরি করে উভয়কেই বার্তা দিতে চাইছে। আগামী বছর বাংলাদেশে ভোটের আগে হাসিনা বিরোধী এবং সেই সঙ্গে ভারত বিরোধী আবেগ তৈরি করাটাই লক্ষ্য। বাংলাদেশের মৌলবাদীদের একটি বড় অংশ 1971 সালে পাকিস্তান ভেঙে বেরিয়ে আসার জন্য ভারতকে দোষ দেয়, যদিও তাদের পাসপোর্ট বাংলাদেশেরই, কিন্তু ইসলামাবাদের সঙ্গে আবেগের সম্পর্কে এই অংশ যুক্ত। এরাই হাসিনাকে ভারতের সঙ্গে এক করে দেখেও প্রচার করে। উদ্দেশ্য দেশের প্রগতিশীল বহুত্ববাদ এবং ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক প্রতীকগুলোকে আক্রমণ করা। হাসিনার জমানায় ভারতের সহায়তায় তৈরি বিভিন্ন প্রকল্প অচল করে দেওয়া। এমন সন্দেহ তৈরি হচ্ছে যে জামায়াতে ইসলামী পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ভবিষ্যতের সংযোগের পথ তৈরি করছে। বাংলাদেশ তৈরির মূল ধারণাকে নষ্ট করতেই তা করা হবে। রাওয়ালপিন্ডির ফিল্ড মার্শাল দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশের শক্তিশালী পাক সেনাঘাঁটি তৈরি করতে। রাওয়ালপিন্ডির ফিল্ড মার্শাল দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশের শক্তিশালী পাক সেনাঘাঁটি তৈরি করতে। আমি এই সেন্টেন্সটি দুবার পড়লাম সঙ্গত কারণেই। উদ্দেশ্য ভারতকে চাপে রাখা। সূত্রের দাবি ভারতের দুই প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি বিষয়ে সাদৃশ্য দেখা যাচ্ছে, তা হলো আইনি পদ্ধতিতে বুড়ো আঙুল দেখিয়ে এবং আন্তর্জাতিক মতবাদকে অগ্রাহ্য করে ত্রুটিপূর্ণভাবে মামলা চালানো। তারই সর্বশেষ সংস্করণ শেখ হাসিনার সাম্প্রতিক বিচার। যেই শক্তি 71 দেশকে স্বাধীন করেছিল তাকেই নিশানা করাটা উদ্দেশ্য। সংশ্লিষ্ট সূত্রের মতে গত বছরের 5 আগস্টের পরে যে সমস্ত সমাজকর্মী, সাংবাদিক, প্রাক্তন বিচারক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে নির্বিচারে খুনের মামলা দায়ের হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কথা বললে বেআইনিভাবে গ্রেপ্তার করা হচ্ছে। এখনও এই বিপুল সংখ্যায় হত্যা মামলা দায়ের করায় বিচার প্রক্রিয়ার বিরুদ্ধেও প্রশ্ন এবং সংশয় তৈরি হচ্ছে। এবং এরপরে আরও দু একটি কথা বলা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই এর 5 লাইনটি ধরতে পারছেন। আমি আগেই বলেছি আমি নিজের কোনো মন্তব্য অন্তত এই জায়গায় একটি তুলে ধরবো না, তার কারণ বিষয়টি খুবই স্পর্শকাতর। শুধু কয়েকটি প্রশ্ন করব পরবর্তীতে। এর সাথে আমি একটু যে ঘটনাগুলো উল্লেখ করতে চেয়েছিলাম তা হচ্ছে গত 11 নভেম্বর দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে ঘটনায় যে 13 জন মানুষ নিহত হয়েছেন, সেই ঘটনায় ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈয়বাকে দায়ী করেছে।
সেই সঙ্গে দাবি করা হয়েছে যে এই গোষ্ঠী বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে হামলা চালাচ্ছে। তবে এটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নাকচ করে দিয়েছে। নাকচ করেছে ঠিকই, দিল্লির যে বয়ান, দিল্লি যেটি বলতে চাইছে সেটি হচ্ছে যে শুধু দিল্লি বিস্ফোরণ নয়, কাশ্মীরের পহেলগাম হত্যাকাণ্ডের পর পাকিস্তানকে জবাব দেওয়ার যে প্রস্তুতি ভারত শুরু করেছে তাতেও নাকি আতঙ্ক ছড়িয়ে পড়ে বাংলাদেশের মৌলবাদী ও জঙ্গি সংগঠনগুলোর মধ্যে। এটি ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর। এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে 2টি, আবার আমাদেরই কোনো কোনো গণমাধ্যমের দাবি 3টি আর্মি স্টেশন বা সেনাঘাঁটি তৈরি করা হয়েছে। এগুলো হলো আসামের ধুবড়ী এবং উত্তর দিনাজপুর চোপড়া সেনাঘাঁটি, এবং এই 2টি জায়গায় বাংলাদেশের সীমান্তের খুব কাছে। এর বাইরে আরও অনেকে বলছেন যে বাংলাদেশ সীমান্তের কাছে আরও একটি সেনাঘাঁটি করা হয়েছে ভারতের। এখন ভারতের কোনো কোনো সংবাদ মাধ্যম কথাও প্রচার করছে যে ভারত নাকি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করবে। এখন প্রশ্ন, ভারতের এসব আয়োজন কেন? এবং যে সেনাঘাঁটিগুলো স্থাপিত হয়েছে সেগুলো আবার চিকেন নেক্সের কাছে। তাহলে কি শুধুমাত্র চীনকে কেন্দ্র করে ভারতে এত সব আয়োজন, এত সব মন্তব্য, নাকি পাকিস্তান এবং আওয়ামী লীগকে ঘিরে ভারত যথেষ্ট গুরুত্বের সঙ্গে অনেক কিছু বিবেচনা করছে? নাকি 2টি হিসেবেই ঠিক, চীন এবং পাকিস্তান 2টি বিষয় মাথায় রেখে? নাকি কোনোটাই ঠিক নয়, সবই গুজব? আমার এই মুহূর্তে আর কিছু বলার নেই। যা কিছু রটে তা কিছু বটে, তাতে কে লাভের শিকার হবে, মানে কে লাভবান হবে অথবা কে ক্ষতির শিকার হবে, সেটুকু নিশ্চয়ই বোঝার ক্ষমতা আমাদের আছে। কিন্তু যাদের বোঝার কথা তারা না বুঝেও যা যা করার করে যাচ্ছে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।